বিবিসি বাংলা। এখন রাত 10:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস জনসমক্ষে প্রচারণা স্থগিত করেছেন। একজন ঘনিষ্ঠ সহযোগী কোভিডে আক্রান্ত হওয়ায় তার এই সিদ্ধান্ত। বাংলাদেশে পুলিশি নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ তদন্তে কবর থেকে মরদেহ উত্তোলন। পুলিশের পলাতক এসআই সম্পর্কে এলাকায় ব্যাপক ক্ষোভ। বন্দরবাজার যে ফাইট, এইটার অধীনেই কিন্তু ব্যবসায়ীর মূল যে আইডিয়াটা, সবার বক্তব্য শুনে আর তার অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে তো সেই এখানে ব্যবসায়ীদের কাছে চাঁদা নিয়ে খোলা রাখা। এর জন্য আমরা অনেকেই ক্ষুব্ধ। আমরা অনেক সময় বলতে চাইছি, কিন্তু জেনেও অনেক প্রতিবাদ করেও হয় নাই। শেষে রয়েছে আপনাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান প্রীতিভাজন ইস্যু। তবে পরিক্রমার শুরুতে বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছে মাসুদ হাসান খান। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিসের দুজন সহযোগী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি জনসমক্ষে প্রচারণা স্থগিত করেছেন। মিসেস হ্যারিসের যোগাযোগ বিষয়ক পরিচালক এবং একজন ফ্লাইট ক্রু পরীক্ষায় কোভিড পজিটিভ হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন। তার নির্বাচনী প্রচারণা ম্যানেজার জানিয়েছেন, এ দুজনের সাথে ভ্রমণের পর দুবার পরীক্ষায় তিনি নেগেটিভ হওয়ায় মিসেস হ্যারিসের কোয়ারেন্টিনে থাকার কোনো দরকার না থাকলেও তিনি সোমবার পর্যন্ত সাবধানতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছেন। থাইল্যান্ডে সরকার সমাবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করলেও রাজধানী ব্যাংককে প্রচুর মানুষ রাস্তায় জড়ো হয়েছে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বলে বিবেচিত হতে পারে এমন খবরাখবর প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। গত কয়েক মাস ধরে থাইল্যান্ডে প্রধানত ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে তারা একজন কুখ্যাত মানব পাচারকারীকে আটক করেছে। ওই ব্যক্তি গত 2 বছর যাবৎ জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় রয়েছেন। এর আগে আব্দুল রহমান মিলাদ নামে এই ব্যক্তি পশ্চিম লিবিয়ার জাওইয়ায় উপকূলরক্ষী বাহিনীর ক্যাপ্টেন ছিলেন। মানবাধিকার সংগঠনগুলো বহুবার অভিযোগ করেছে যে মিস্টার মিলাদ অভিবাসীদের উপর চরম নির্যাতন করেন। তিনি এমনকি অনেক অভিবাসীকে মাঝসাগরে গুলি করে নৌকা থেকে পানিতে ফেলে দিয়েছেন। কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকভ পদত্যাগ করেছেন। এ মাসের আরো আগের দিকে পার্লামেন্ট নির্বাচনের পর থেকেই দেশটিতে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছিল। এক বিবৃতিতে মিস্টার জিনবেকভ বলেন, তিনি চান না যে কিরগিজস্তানের ইতিহাসে এমন এক প্রেসিডেন্ট হিসেবে তার নাম লেখা হোক যিনি রক্তপাত ঘটিয়েছিলেন এবং তার নিজের জনগণের উপর গুলি চালিয়েছেন। ফ্রান্সে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সরকার অপরাধমূলক অবহেলা দেখিয়েছে এমন অভিযোগ ওঠার পর এর তদন্তের অংশ হিসেবে পুলিশ কিছু ঊর্ধ্বতন ফরাসি রাজনীতিবিদদের বাড়ি ও অফিসে অনুসন্ধান চালিয়েছে। এর মধ্যে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেনা এবং সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফেলিপে। ইউরোপের অন্যত্র চেক প্রজাতন্ত্রে কর্তৃপক্ষ ক্রমবর্ধমান কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য সেনাবাহিনীকে দিয়ে একটি জরুরি ফিল্ড হাসপাতাল তৈরি করাচ্ছে। চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ানের মধ্যবর্তী তাইওয়ান প্রণালী দিয়ে আমেরিকা একটি রণতরী নিয়ে যাওয়ার পর চীন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র সেখানকার স্থিতিশীলতা ব্যাপকভাবে বিঘ্নিত করেছে। স্বশাসিত তাইওয়ানকে চীন তার নিজের অংশ বলে দাবি করে। আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় ফ্লিটের তরফ থেকে বলা হয়েছে, এই প্রণালী দিয়ে ইউএসএস ব্যারি নামের রণতরীটি বুধবার নিয়ে যাওয়ার মাধ্যমে ওয়াশিংটন বোঝাতে চেয়েছে আন্তর্জাতিক আইন মেনে যে কোনো সাগরে তাদের জাহাজে যাতায়াতের অধিকার রয়েছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। রেডিওর পাশাপাশি এই অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bbcbangla.com। পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। শুরুতে আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে আজকের পরিক্রমায় রয়েছে আপনাদেরই পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান প্রীতিভাজন ইস্যু। কিছুক্ষণ পর তার আগে অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশে সিলেটে একটি পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ তদন্তে আজ কবর থেকে তার মরদেহ উত্তোলন করে পুনরায়
ময়নাতদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক আকবর হোসেন এখনও পলাতক রয়েছেন। এলাকার ব্যবসায়ীরা তার বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। রায়হান আহমেদের পরিবার বলছে, কেন তাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেই তথ্য এখনও তাদের কাছে অজানা। থানার ভেতরে এই যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। ঢাকা থেকে শাহনাজ পারভিন। সিলেট শহরে একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অ্যাটেন্ড্যান্ট হিসেবে কাজ করতেন ৩৪ বছর বয়সী রায়হান আহমেদ। শহরের যে এলাকায় তিনি বসবাস করতেন সেই আখালিয়া নেহারিপাড়ার কবরস্থানে আজ ছিল স্থানীয়দের উপচে পড়া ভিড়। তার মরদেহ কবর থেকে তোলার কাজ শুরু হয় সকাল ৯টার দিকে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার BM আশরাফ উল্লাহ বলছেন, মরদেহটি পুনরায় ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গতকাল কোর্ট থেকে যে আদেশ হয়েছিল এটা তদন্তভার পিবিআই এর উপর ন্যস্ত হয়েছে এবং আজ সকালে পিবিআই সিনিয়র অফিসার, পিবিআই টিম, ডক্টর ছিলেন, পিবিআই সিনিয়র অফিসার, কমান্ড অফিসাররা ছিলেন, অনেক লোক ছিল, পরিবারের লোকজন ছিল। 12টার মধ্যেই এটা ডেড বডি কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং এটা মর্চুয়ারিতে নেওয়া হয়েছে। আর যিনি মূল এখানে অভিযুক্ত SI আকবর এখনো পলাতক আছেন, তাকে ধরতে কি করা হচ্ছে? আমাদের আইনি প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা এবং পুলিশ ডিপার্টমেন্ট সবাই অ্যালার্ট আছে এবং শীঘ্রই আশা করি পজিটিভ একটা রেজাল্ট আসবে। মরদেহটি তোলার পরে শুরুতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেটির সুরতহাল করা হয়েছে। মরদেহটি পুনরায় ময়নাতদন্তের জন্য 3 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রায়হান আহমেদের মামাতো ভাই আব্দুর রহমান বলছেন, কেন তাকে সেরাতে আটক করে পুলিশের ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেই প্রশ্নের জবাব তারা এখনো পাননি। এই বিষয়টা নিয়ে আমরাও চিন্তিত যে উনি গেল কিভাবে পুলিশের কাছে, আমরা এখনো কনফিউজ আছি। আমরা পুলিশ যখন বলছিল আপনার ওই যে কাস্টকর থেকে ধরছে, কাস্টকরে আমরা গেলাম, গিয়ে ওইখানে স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বললাম, তারপর আশপাশ দোকানদারের সাথে কথা বললাম, কেউ বলতেছে না এরকম কোনো ঘটনা ঘটেনি কাস্টকর। তার মানে তাকে কেন পুলিশ নিয়ে গিয়েছিল সেটা এখনো পর্যন্ত আপনাদের কাছে বোঝা সম্ভব হয়নি? আমাদের কাছে এখনো এটা সম্ভব হয়নি, পুলিশ কেন ওনাকে ধরছে। শনিবার রাতে সিলেটের কাষ্টঘর এলাকা থেকে রায়হান আহমেদকে আটক করে বন্দরবাজার এলাকায় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। আব্দুর রহমান বলছেন, ভোরের দিকে অপরিচিত একটি মোবাইল ফোন নম্বর থেকে তার পরিবারের কাছে রায়হানের ফোন আসে। 7:33 আমার ভাই ফোন দিয়েছিল বাসায়। ফোন পাওয়া মাত্র আমার আঙ্কেল একজন গেছিলেন টাকা নিয়ে, বলছিল যে টাকা নিয়ে আমাকে তাড়াতাড়ি বন্দরবাজার ফাঁড়িতে আসেন, আমাকে বাঁচান, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। তারপর টাকা নিয়ে আঙ্কেল ফাঁড়িতে গেছেন, যাওয়ার পর বলছে যে উনি রায়হান ঘুমিয়ে পড়ছে আর ওনাকে যারা ধরে নিয়ে আসছে ওরাও ঘুমিয়ে পড়ছে, আপনি সকাল 9টা-10টার দিকে আসবেন, টাকা 10,000 সাথে করে নিয়ে। সকালবেলা রায়হানের বাবাকে ফাঁড়ি থেকে হাসপাতালে যেতে বলা হয়। সেখানে গিয়ে মৃত্যুর খবর জানতে পারেন তিনি। রায়হান আহমেদের মৃত্যু সম্পর্কে ফাঁড়ির পুলিশ দাবি করে যে ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী গণপিটুনি দিলে তারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে এমন খবরও প্রকাশিত হয়, কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে কোনো গণপিটুনি দেখা যায়নি। এই ফুটেজ প্রকাশিত হলে ঘটনার মোড় ঘুরে যায়। সোমবার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভুইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয় এবং 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়, কিন্তু আকবর হোসেন এর পর থেকেই পলাতক রয়েছেন। সিলেটের যে এলাকায় বন্দরবাজার অবস্থিত সেই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম বলছেন, বন্দরবাজার এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে আকবর হোসেনের বিরুদ্ধে। বন্দরবাজার যে ফাঁড়িটা, এটার অধীনেই কিন্তু ব্যবসায়ীর মূল যে এরিয়াটা জিন্দাবাজার বন্দর, এই এরিয়াতেই সিলেট তো কিন্তু এই এরিয়াতেই ভিত্তিক ব্যবসা বাণিজ্য। সবার বক্তব্য শুনে আর তার অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে তো সেই প্রভাবটা তার ছিল এখানে ব্যবসায়ীদের কাছে চাঁদা নিয়ে খোলা রাখতো। এর জন্য আমরা অনেকেই ক্ষুব্ধ। আমরা অনেক সময় বলতে চাইছি, কিন্তু জেনেও অনেক প্রতিবাদ করেও হয় নাই, এবং সে তো একটা দায়িত্বশীল পদেও আছে, কিন্তু সে এভাবে করার পরে তাকে তো ধরাটা প্রশাসনের পক্ষে বা সরকারের পক্ষ থেকে জরুরি। এটা মানুষের সুস্থি আসবে না ধরলে। ওদিকে উপপরিদর্শক আকবর হোসেন যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য দেশের সকল ইমিগ্রেশনকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে আজ চিঠি দিয়েছে ঘটনার তদন্তের দায়িত্বে নিয়োজিত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। শাহনাজ পারভিন, ঢাকা থেকে। বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা সংগঠন ছাত্র অধিকার সংগঠন পরিষদে ভাঙন দেখা দিয়েছে।
এরই মধ্যে সংগঠনটির একজন নেতা সংবাদ সম্মেলন করে নিজেকে সংগঠনটির নেতা হিসেবে ঘোষণা করেছেন। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক এবং ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়কদের একজন মোহাম্মদ রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে নুরুল হক বলছেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। বিস্তারিত শুনুন সাইয়েদা আক্তারের কাছে। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একদল নেতা আজ ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে নিজেদের সংগঠনটির নেতা হিসেবে ঘোষণা করেছেন। সেই সঙ্গে তারা ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক এবং পরিষদের যুগ্ম আহ্বায়কদের একজন মোহাম্মদ রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। নতুন করে সংগঠনটির যে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে তাতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক APM সুহেলকে। তিনি নুরুল হকের একক সিদ্ধান্তে রাজনীতি করার প্রক্রিয়া এবং আরও নানা রকম অনিয়মের অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে APM সুহেল নতুন সংগঠন তৈরির প্রেক্ষাপট বর্ণনা করেন। আমাদের উদ্দেশ্য ছিল বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে একসাথে পথ চলা, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু সেই আদর্শ থেকে তারা আজকে যোজন যোজন দূরত্বে সরে গেছে। গণমানুষের কথা বলে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে মুখের আড়ালে মুখোশ পড়ে আছে ভয়ঙ্কর কিছু সত্য। সকল কিছু বিবেচনা করে নূর রাশেদদের অবাঞ্ছিত ঘোষণা করে আমাদের আগের নাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলমান সকল অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি বৈষম্য মুক্ত সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে শুরু করলাম। 2019 সালে প্রায় 3 দশক পরে অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে নুরুল হক ভিপি নির্বাচিত হয়েছিলেন। তারপর থেকেই তিনি বিভিন্ন ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করে আসছেন। এদিকে সম্প্রতি নুরুল হক সহ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কয়েকজন নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। পরে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনেও মামলা করেছেন ওই শিক্ষার্থী। এর মধ্যে কিছুদিন আগে পুলিশ কয়েক ঘণ্টার জন্য নূরকে জিজ্ঞাসাবাদও করেছে। অন্যদিকে তার ও তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ছাত্রীর চরিত্র নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নুরুল হক। সেই বিষয়টি নিয়ে এক ধরনের চাপের মধ্যেও পড়েন তিনি। এর মধ্যে আজ তার সংগঠনে এই ভাঙনের খবর এলো, কিন্তু এসব ঘটনা প্রবাহকে সরকারের কৌশল বলে মন্তব্য করেছেন নুরুল হক। বিবিসিকে বলছিলেন তিনি তেমনটাই। প্রথমত তারা ছাত্র অধিকার পরিষদের কেউ না, তাদের সাথে ছাত্র অধিকার পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেখানে একজন ছাত্র অধিকার পরিষদের ছিল, তাকে মে মাসে বহিষ্কার করা হয়েছে। কাজেই তাদের এই পরিচয়টাও বিভ্রান্তিকর। আর তারা যে কাজগুলো করছে এগুলো আপনার সরকারি দলের এ পর্যন্ত অসংখ্যবার আমাদের দলের নেতাকর্মীরা ক্ষমতাসীন দলের যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হামলার শিকার হয়েছে। আমাদের নামে অনেকগুলো মিথ্যা মামলা করা হয়েছে যেগুলো সরকারি পৃষ্ঠপোষকতায়। এবং সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের মতো একটি ঘৃণিত অভিযোগে আমার বিরুদ্ধে যে মামলা দিল আমার আরো কয়েকজন সহযোদ্ধাকে, যেটি একেবারেই ভিত্তিহীন, এবং একই ছাত্রী 3টি মামলা দিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতায় তিনি আন্দোলন করছেন, তাদের নিয়ে আন্দোলন করছেন, সেটিও সরকারের একটা ষড়যন্ত্র ছিল। নুরুল হক জানান তারা শিগগিরই বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে একটি নাগরিক প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছেন, আর সেজন্যই সরকার তাদের নানাভাবে দমানোর চেষ্টা করছে। তার এবং তার দলের নেতাদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে রাজনৈতিক আখ্যায়িত করে তিনি সেগুলোকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবেন বলে জানিয়েছেন। এদিকে নুরুল হক সহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা মামলার বাদী শিক্ষার্থী অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের একটি দল আজ তাকে হাসপাতালে নেবার পরামর্শ দিলে তিনি যেতে অস্বীকার করেন। সাইয়েদা আক্তার, ঢাকা থেকে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান প্রীতিভাজন ইস্যু। আপনাদের চিঠির জবাব দিচ্ছেন বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা। এই সপ্তাহের প্রীতিভাজন ইস্যুতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আছি আমি মানসী বড়ুয়া আর আমি সাবির মুস্তাফা। বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড চেয়ে বিক্ষোভের পর সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে মৃত্যুকে সর্বোচ্চ শাস্তি করেছে। কিন্তু তাতে বিতর্ক শেষ হয়নি, নতুন একটি মাত্রা যোগ হয়েছে মাত্র। এ বিষয়ে আজ কয়েকটি চিঠি দিয়ে শুরু করছি। প্রথমে লিখেছেন খুলনার পাইকগাছা থেকে আরিফুল ইসলাম। যে হারে সমাজে ছোট শিশু থেকে বিভিন্ন বয়সের লোক ধর্ষণের শিকার হচ্ছে, তাতে এই আইন সাধারণ ধর্ষকদের মনে ভীতি সৃষ্টি করবে।
কিন্তু রাজনৈতিক ও অত্যন্ত প্রভাবশালী ধর্ষকদের ক্ষেত্রে সঠিক তদন্ত ও সঠিক বিচার কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ হয়। তবে আমি এটুকু নিশ্চিত যে মৃত্যুদণ্ড আইন করাটা যত সহজ, কার্যকর করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। আপনি ঠিকই বলেছেন মিস্টার ইসলাম। মুখে ধর্ষকের ফাঁসি দাবি করা যত সহজ, কাউকে ফাঁসিতে ঝোলানো তত সহজ না। বিচারে যদি কোনো ভুল হয়ে থাকে, নির্দোষ লোক যদি দোষী সাব্যস্ত হয়ে যায়, তাহলে মৃত্যুদণ্ডের রায় আর ফিরিয়ে নেওয়া যায় না। সেজন্য কাউকে ফাঁসিতে ঝোলানোর আগে অনেকবার ভাবতে হয়। পরে চিঠি লিখেছেন নরসিংদী সদর থেকে ওয়ারেশ আলী খান। বাংলাদেশে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী 180 দিনে ধর্ষণ মামলার বিচার কার্য সম্পন্ন করার কথা। স্বল্পতম সময়ে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ বেসুমার আকার ধারণ করছে। এই ঘৃণ্য অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের সংশোধনের পাশাপাশি বিচার প্রক্রিয়ায় সাক্ষীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্যাতিতের শারীরিক আলামত পরীক্ষা সংক্রান্ত জটিলতা পরিহার ও লিঙ্গ সংবেদনশীল বিচারিক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ন্যায় বিচারকে ত্বরান্বিত করতে হবে। আপনি গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলেছেন মিস্টার খান। লিঙ্গ সংবেদনশীল বিচারিক পরিবেশ অর্থাৎ আদালতে নির্যাতিত নারীকে যাতে হেয় না করা হয় সেদিকে খেয়াল রেখে আইনে সংশোধন করার প্রয়োজন, যে কথা অনেক আইনজীবী আজকাল বলছেন। সবকিছু এমনভাবে করতে হবে যাতে নির্যাতিত নারী অভিযোগ করতে এবং আসামিকে চিহ্নিত করার সাহস অর্জন করেন। তবে শুধু আদালত নয়, পুলিশের তদন্তের সময় সংবেদনশীল মনোভাব প্রয়োজন বলে মনে করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ মাসুদ রানা। ভিকটিমের অভিযোগ নেয়ার জন্য একজন নারী পুলিশের থাকার কথা থাকলেও সময় মতো তা থাকে না। আর পুরুষ পুলিশরা অভিযোগ নিতে গিয়ে ভিকটিমকে বিভিন্ন অবজ্ঞাসূচক মন্তব্য করেন। 2 ফিঙ্গার টেস্ট পরীক্ষাটি করা হয় ভিকটিম যৌনকার্যে অভ্যস্ত কিনা তা জানার জন্যে। ভিকটিম যৌনকার্যে অভ্যস্ত কি অনভ্যস্ত, তার সাথে ধর্ষণের যোগসূত্র খোঁজা কতটা যৌক্তিক? অবশ্যই যৌক্তিক নয় মিস্টার রানা। পুলিশের অবিশ্বাস এবং কটূক্তি, যৌন পরীক্ষা ইত্যাদির কারণেই নির্যাতিত নারী অভিযোগ করতে এগিয়ে আসেন না। আদালতে হেনস্থা হবার ভয়ে মামলা করতে চান না। এইসব প্রতিবন্ধকতা দূর না করা পর্যন্ত ধর্ষণকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে যাবে বলে মনে হয়। তবে শাস্তি বাড়ালেও যে আইনের প্রয়োগ কার্যকর হবে না সেদিকে দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন খুলনার দাকোপ থেকে মুকুল সর্দার। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে তেমনটা আমার মনে হয় না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ধর্ষণের বিচার হয় না বা আইনের ফাঁক গলিয়ে কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধর্ষক বেরিয়ে যায় এবং ধর্ষিতাকেই ধর্ষণের জন্য নানাভাবে দায়ী করা হয়। বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান প্রবাহতে আইনমন্ত্রী বলেছেন, আইন সংশোধনের পাশাপাশি বিচার কার্যক্রম দ্রুত শেষ করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কাজেই আইন প্রণয়ন বা সংশোধনের পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের দিকটিও বিবেচনায় নেওয়া উচিত। সব অপরাধের ক্ষেত্রেই আইনের প্রয়োগ জরুরি মিস্টার সর্দার, না হলে কোনো অপরাধীকেই বিচারের মুখোমুখি দাঁড় করানো যাবে না। তবে একথাও সত্য যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করলেই সব সমস্যার সমাধান হবে না, বরং সেখানে ভিন্ন জটিলতাও সৃষ্টি হতে পারে। তবে ধর্ষণের বিষয়কে ভিন্নভাবে দেখছেন নিরুপম মণ্ডল, যিনিও খুলনার দাকোপেরই বাসিন্দা। ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন অবশ্যই জরুরি। দুজনের সম্মতিতে হওয়া শারীরিক সম্পর্ক কোনোভাবেই ধর্ষণের পর্যায়ে পড়ে না। অমুক আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে 2 বছর ধরে ধর্ষণ করেছে, এটা পরিষ্কার ব্যভিচার। আর এই ধরনের অভিযোগের ক্ষেত্রে দুজনকেই সমান শাস্তি ভোগ করতে হবে। আইনের এমন কোনো সংশোধনী দরকার নেই যা দ্বারা একটা পক্ষ বেশি সুবিধা পাবে। ব্যভিচারের ক্ষেত্রে অপরাধ দুজনেরই সমান, তাই শাস্তি দুজনেরই সমান পাওয়া উচিত। আর প্রকৃত অর্থে ধর্ষণের ক্ষেত্রে ধর্ষককে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে। আপনার যুক্তিটা আমি ঠিক বুঝতে পারলাম না মিস্টার মণ্ডল। সম্মতিতে হওয়া শারীরিক সম্পর্ক মানেই এই না যে এখানে কোনো ধর্ষণ হতে পারে না। যে কোনো সময় নারী না বলতে পারেন এবং তখন পুরুষকে সেটা মানতে হবে। সম্পর্ক যতই সম্মতিপূর্ণ হোক না কেন, যে কোনো সময় না বলার অধিকার নারীর আছে এবং পুরুষ সঙ্গীকে সেটা সম্মান করতেই হবে। কিন্তু আইন যদি নির্যাতিত নারীর পক্ষে না থাকে, তাহলে সে আইন কিসের জন্য? এবারে ভিন্ন প্রসঙ্গে যাই। ভারতে কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলিউড তারকাদের মামলা নিয়ে লিখেছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে শামীম সরকার।
13ই অক্টোবর বিবিসি বাংলায় একটি খবরের শিরোনাম ছিল ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে এবার শাহরুখ, সালমান, আমিরদের মামলা। শুধু এরা নয়, মামলায় সামিল অজয় দেবগন, করণ জোহর, রোহিত শেট্টি, বিধু বিনোদ চোপড়া, রমেশ সিপ্পি, রাকেশ রোশন, সিদ্ধার্থ রায় কাপুর, বিশাল ভরদ্বাজের মতো বলিউডের অন্যতম সেরা প্রযোজক পরিচালকরা। বিবিসি বাংলা শুধু 34 জন প্রযোজক ও 4টি চলচ্চিত্র প্রতিষ্ঠান মামলায় যুক্ত, এটুকু বলেই দায় সেরেছে। কিন্তু এখানে বিবিসি বাংলা শাহরুখ, সালমান ও আমির খানদের নাম ঢালাওভাবে তুলে ধরেছে। অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী ও সাংবাদিক প্রদীপ ভান্ডারী এবং টাইমস নাওয়ের সঞ্চালক নভিকা কুমার ও এডিটর ইন চিফ রাহুল শিবশঙ্করদের নাম একবারও বলা হয়নি। আমি আপনার সাথে একমত মিস্টার সরকার, অভিযোগকারীদের নামের সাথে অভিযুক্তদের নামও বলা উচিত ছিল। আমাদের প্রতিবেদনে শুধুমাত্র 3 খান, সালমান, শাহরুখ এবং আমির খানের নাম উল্লেখ করা হয়, কারণ সব অভিযোগকারীদের মধ্যে এরাই আমাদের পাঠকদের কাছে সবচেয়ে পরিচিত। আমার মনে হয় এই একই কারণে আমার সহকর্মী অভিযুক্তদের নাম দেননি, কারণ অধিকাংশ পাঠকের কাছে ভারতীয় নিউজ চ্যানেলের সম্পাদক বা উপস্থাপক পরিচিত মুখ নন। তারপরেও আমি বলবো, বিশেষ করে অর্ণব গোস্বামীর নাম অন্তত থাকা উচিত ছিল। এবারে পুরনো একটি প্রসঙ্গ, যেটা খবর থেকে চলে যাবার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। করোনা ভাইরাস সংক্রান্ত একটি জরিপ নিয়ে লিখেছেন ঝিনাইদহ থেকে কাজী সাঈদ। বিবিসি বাংলার একটা প্রতিবেদনে দেখলাম ঢাকায় নাকি 45% মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। অবশ্য এটাই স্বাভাবিক বলে মনে হয়। তবে শুধু ঢাকাতেই নয়, সারা বাংলাদেশে কম বেশি এক চিত্র হওয়ার কথা। তবে এই অবস্থাকে যারা গুরুত্ব দিচ্ছেন না, তাদের জানা উচিত প্রতিদিনই আমাদের দেশে করোনা আক্রান্ত হয়ে মানুষ মরছে। বিশ্বে অনেক দেশেই করোনা আবার দ্রুত হারে বাড়তে শুরু করেছে। আর আমাদের সামনে শীতকাল, এটা একেবারেই ভুলে গেলে চলবে না। আমাদের প্রতিবেদনের তথ্যটি এসেছে সম্প্রতি ঢাকায় চালিত একটি জরিপ থেকে মিস্টার সাঈদ। জরিপটি করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এবং আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ বা ICDDRB। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যাদের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে তাদের 94%ই কোনো উপসর্গ ছিল না। তবে এই জরিপ থেকে বোঝা যায় করোনা ভাইরাস মারাত্মকভাবে প্রাণঘাতী না হলেও তা খুব সহজে সংক্রমিত হয় এবং বয়স বা অন্যান্য অসুখের কারণে ঝুঁকিতে থাকা মানুষকে সাবধানে থাকতে হবে। চলমান এই মহামারী নিয়ে আরেকটি চিঠি লিখেছেন খুলনা থেকে শিবাজি মণ্ডল। করোনা পরিস্থিতির আঘাতে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, বিশেষভাবে কর্মসংস্থান এবং অর্থনৈতিক ক্ষেত্রে। বাংলাদেশের সর্বস্তরের খেটে খাওয়া মানুষের জীবনে করোনার প্রভাব যে কতটা ভয়াবহ রূপ নিয়েছে তার সার্বিক চিত্র গত 9ই অক্টোবরে বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে পরিবেশিত শাহনাজ পারভিনের বিশেষ প্রতিবেদনে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ঘরের বাইরে বের হলে এমন হাজারো মুখে কষ্ট আর ক্লেশের ছাপ দেখে এখন অভ্যস্ত হয়ে গেছি। একটা ভাইরাসের কাছে এই 21 শতকেও আমরা কতটা অসহায়ত্ব বরণ করেছি ভাবলে অবাক লাগে। এটা আসলেই অবাক করার মতো ব্যাপার মিস্টার মণ্ডল। যখন আমরা চাঁদ পার হয়ে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছি, তখন অতি ক্ষুদ্র খোলা চোখে অদৃশ্য একটি জীবাণুর ভয়ে আমরা সব গৃহবন্দী হয়ে আছি। বন্ধুবান্ধবদের সাথে দেখা করতে দ্বিধাবোধ করছি, মুখে মুখোশ পরে জনসম্মুখে বের হচ্ছি। একই সাথে এই ক্ষুদ্র জীবাণুর কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর অর্থনীতি প্রায় মুখ থুবড়ে পড়েছে। কিন্তু তাও বলবো, মানবজাতি এই বিপর্যয় অবশ্যই কাটিয়ে উঠবে। হয়তো আর 2-1 বছর লেগে যাবে, কিন্তু এই অন্ধকার অবশ্যই কেটে যাবে। করোনা ভাইরাস পরীক্ষা আর HSC পরীক্ষার মধ্যে কোনো সম্পর্ক আছে কি? থাকার তো কথা না, কিন্তু সেটাই খুঁজে পেয়েছেন মোহাম্মদ শামিনুল হক মামুন, যিনি সন্দ্বীপের ওসমানিয়া থেকে লিখেছেন। আপনারা বাংলাদেশ সরকার কর্তৃক কোভিড হাসপাতাল হিসাবে অনুমোদিত রিজেন্ট হাসপাতালের দুর্নীতি নিয়ে ব্যাপক প্রতিবেদন প্রচার করেছেন। সবচেয়ে বেশি অপরাধ ছিল কোনো রকম পরীক্ষা ছাড়া এই হাসপাতাল থেকে করোনা সার্টিফিকেট দেওয়া হতো। এই অপরাধের জন্য হাসপাতালের মালিক বর্তমানে কারাগারে আছেন। আমার কথা হচ্ছে, চলতি 2020 সালের HSC পরীক্ষায় অংশ না নিয়েও পাশের সার্টিফিকেট দেওয়াটা শিক্ষা বোর্ডের অপরাধ হবে কিনা, বা সীমিত পরিসরে হলেও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়ে পাশের সার্টিফিকেট দেওয়া উচিত ছিল কিনা। আমাকে স্বীকার করতেই হবে মিস্টার হক, বিষয়টা নিয়ে আমি এভাবে ভাবিনি।
পরীক্ষা ছাড়া গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিলে সেটা জালিয়াতি হিসেবেই গণ্য হবে নিশ্চয়ই। তবে এইচএসসি পাশের বিষয়টি যেহেতু আগের দুটি পরীক্ষা অর্থাৎ এসএসসি এবং জিএসসি ফলাফলের উপর নির্ভর করবে, তাই হয়তো ব্যাপারটা জালিয়াতি হিসাবে দেখা হবে না। তবে হ্যাঁ, পরীক্ষা একটা নেওয়া প্রয়োজন ছিল, বিশেষ করে তাদের জন্য যারা এসএসসিতে ভালো করেননি কিন্তু এইচএসসিতে ভালো করার প্রস্তুতি নিয়েছিলেন। এবার নিজেদের কথায় আসি। বিবিসি বাংলার ৭৯তম বার্ষিকী উপলক্ষে লিখেছেন বাগেরহাটের ফকিরহাট থেকে তন্ময় কুমার পাল। বিবিসি বাংলা যাত্রা শুরু করে ১৯৪১ সালের ১১ই অক্টোবর। এই দীর্ঘ সময় বিবিসি বাংলা যে জনপ্রিয়তার সাথে নিরপেক্ষতার নীতি অনুসরণ করে সংবাদ পরিবেশন করে আসছে তাতে আমার কোনো সন্দেহ নেই। এই দীর্ঘ সময়ে বিবিসি বাংলাকে সংবাদ পরিবেশন বা রেকর্ডিংয়ের ক্ষেত্রে কখনো কোনো সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়েছে কিনা এবং সে সম্পর্কে কোনো ঘটনা শেয়ার করলে খুশি হব। এই দীর্ঘ সময়ে তো অবশ্যই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে মিস্টার পাল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিবিসি নিষিদ্ধ ছিল, বিবিসি শোনাই ছিল একটি অপরাধ। আবার ১৯৮৭ সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিবিসিকে নিষিদ্ধ করা হয়, বিবিসির একজন বিদেশি সংবাদদাতাকে বহিষ্কার করা হয় এবং স্থানীয় সংবাদদাতা আতাউস সামাদকে গ্রেপ্তারও করা হয়। গত ৩ দশকে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে আমাদের। যেমন ২০০৬ সালে আমাদের টেলিভিশন অনুষ্ঠান বাংলাদেশ সংলাপ বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। তবে তৎকালীন তথ্যমন্ত্রী শামসুল হকের সাথে আলোচনার মাধ্যমে বড় রকমের কোনো ঝামেলা এড়ানো গেছে। পরবর্তীতেও বিভিন্ন রকমের চাপ এসছে, এমনকি ব্যক্তিগত পর্যায়ে মানসিক চাপও সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করব বিবিসি বাংলা নিয়ে আরেকটি চিঠি দিয়ে। লিখেছেন পটুয়াখালীর গলাচিপা থেকে সুভাষ ভূঁইয়া। ৬০ বছরের অভিজ্ঞতায় আজও বিবিসি মানে নিরপেক্ষ এক বলিষ্ঠ কণ্ঠস্বর। চোখ বুঝলেই সামনে এসে দাঁড়ায় আজও সেই ৭১, ৭৫ নিষ্ঠুরতা, বর্বরতা। আজও ঘুমের ঘোরে শুনতে পাই যেন মাকটালির সেই যুদ্ধক্ষেত্রের বর্ণনা। আজও বগলদাবা করে বয়ে বেড়াই ছোট্ট সেই বাক্সটা। এটি আমার জীবনের পাঠশালা, মনের লাইব্রেরি, অফুরন্ত জ্ঞান ভাণ্ডার, সবার জন্য উন্মুক্ত শিক্ষাঙ্গন। সবশেষে বলি, বাংলা ভাষাকে এমন শ্রবণশৈলী করে উপস্থাপনা করার নিদর্শন আর কার কাছে পাই? বাঙালির গর্ব, বাঙালির অহংকার চির অম্লান থাক এই শুভকামনায়। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার ভূঁইয়া। আপনার জন্য বিবিসি বাংলার সকলের শুভকামনা রইল। শেষ করব কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে। পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দীপক চক্রবর্তী, বদরগঞ্জ রংপুর থেকে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট সদর থেকে শোভন আচার্য, মনোহরগঞ্জ কুমিল্লা থেকে দেলোয়ার হোসাইন জুয়েল, রাজশাহীর দুর্গাপুর থেকে মোহাম্মদ ফতিউর রহমান রাকিব, মোহাম্মদ আব্দুল মতিন সাতক্ষীরা সরকারি কলেজ থেকে, পটুয়াখালীর মৌকরণ থেকে শাহিন তালুকদার, ধানমন্ডি ঢাকা থেকে শামীমউদ্দিন শ্যামল, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মশিউর রহমান, রংপুর সদর থেকে মোহাম্মদ লিয়াকত আলী, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে অনুতম বণিক আর মোহাম্মদ মোবারক হুসাইন মাতুয়াইল যাত্রাবাড়ি। অনুষ্ঠানের সময় শেষ। শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছিলেন বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা। প্রীতিভাজন ইস্যুর এই পর্বটি এবং আজকের পুরো পরিক্রমা অনুষ্ঠানটি আবারও শুনতে চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে শুনতে পারেন www.bbcbangla.com। আগামী ২৪ ঘন্টা অনুষ্ঠানটি আমাদের সাইটে থাকবে। অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের দুজন সহযোগী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি জনসমক্ষে প্রচারণা স্থগিত করেছেন। মিসেস হ্যারিসের যোগাযোগ বিষয়ক পরিচালক এবং একজন ফ্লাইট ক্রু পরীক্ষায় কোভিড পজিটিভ হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন। থাইল্যান্ডে সরকার সমাবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করলেও রাজধানী ব্যাংককে আজও প্রচুর মানুষ রাস্তায় জড়ো হয়। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বলে বিবেচিত হতে পারে এমন খবরাখবর প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। গত কয়েক মাস ধরে থাইল্যান্ডে প্রধানত ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করলেও পরিস্থিতি সংঘর্ষের রূপ নিতে শুরু করেছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সরকার জানিয়েছে যে তারা একজন কুখ্যাত মানব পাচারকারীকে আটক করেছে। মানবাধিকার সংগঠনগুলো অনেক দিন ধরে অভিযোগ করছিল আব্দুল রহমান মিলাদ নামে এই ব্যক্তি অভিবাসীদের উপর চরম নির্যাতন করতেন।
আর বাংলাদেশের সিলেটে একটি পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ তদন্তে আজ কবর থেকেই তার মরদেহ উত্তোলনকে পুনরায় ময়না তদন্ত করা শুরু হয়েছে। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশে সন্ধ্যে 7:30, ভারতে সন্ধ্যে 7টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি। এখন রাত 10:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8,